কিন্তু যে সমস্যাটা নিয়ে আমি বলতে চাচ্ছি, সেটি হলো জনাব দেলোয়ার হোসেন সাঈদীর যে পরিণতি। আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি ধর্ষণ করেননি। এমনকি জামাতের যে রাজনীতি, সেই রাজনীতির তে তার যে অভিষেক, এটি ৭১ এর মুক্তিযুদ্ধের পরে হয়েছে, নট আগে। যেমন আমাদের এখন জামাতের যে শফিক সাহেব আছেন, তিনি সবাই জানেন যে জাসদ ছাত্রলীগ করতেন এবং অনেক পরে তিনি এসেছেন। ফলে ৭১ এর দায় তার নেই। কিন্তু জামাত যেটা করেছে সেটা হলো সাঈদী সাহেবের যে জনপ্রিয়তা, এটাকে পলিটিক্যালি তারা ব্যবহার করার চেষ্টা করেছেন এবং সাঈদী সাহেব বুঝে হোক না বুঝে হোক তিনি সেই জনপ্রিয়তার স্বাদ আহ্লাদ গ্রহণ করেছেন, এমপি হয়েছেন এবং দলকে রাষ্ট্র ক্ষমতায় নেয়ার জন্য তিনি প্রাণপণ করেছিলেন। কিন্তু তিনি আ ডিবিতে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি যখন আ জেলখানাতে ছিলেন অনেক আপনজনের কাছে তিনি বলেছেন যে তার জীবনের সবচেয়ে বড় ভুল হলো জামাতে যোগদান করা। দিস ইজ ফ্যাক্ট। এর কারণ হলো আমি যতটুকু তাকে জানি, চিনি, তার পরিবারের সাথে সম্পৃক্ত আছি এবং তার মামলাটা যেভাবে ফর্মুলেশন হয়েছে, ফর্মুলেট হয়েছে। তো সেখানে তিনি যদি জামাত না করতেন, তার এই দুরবস্থা হতো না। আবার তিনি যদি জামাত ত্যাগ করতেন, তারও এই দুরবস্থায় তাকে পড়তে হতো না। তো সাঈদী সাহেব যে পরিণতির মধ্যে পড়েছিলেন, তরুণ বা যুবক জনাব আজহারী তিনিও সম্ভবত একই বিপদে পড়তে যাচ্ছেন। এর কারণ হলো মানে মানুষ পেছনে বসে যখন আপনাকে স্লোগান দিবে, বহু মানুষ উপস্থিত হয়ে বলবে ঠিক, ঠিক, ঠিক। যখন তালি বাজাবে তখন মানুষের যে বিবেক বোধ, তার যে পঞ্চ ইন্দ্রিয় সব এলোমেলো হয়ে যায়। একটা জাস্ট হালকা কথা বলি। শেখ হাসিনার যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তার যে বিআই ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব। তো উনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি সদরপুর চরভদ্রসন এই আসনের এমপি প্রার্থী ছিলাম আর উনি ফরিদপুর সদরের। তো ওখানে সাজেদা চৌধুরীর একটা গ্রুপ ছিল। আরো অনেকের অনেকগুলো গ্রুপ ছিল। কিন্তু আমরা দুজন একসঙ্গে আ রাজনীতি করার চেষ্টা করেছি। তো এই সুবাদে উনি দুঃখ করে বলতেন যে, "রনি দেখো, আমি সেই ৬৫-৬৬ সনে আ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম ওই জামানাতে।" এবং তিনি খুব ফরিদপুরের খুব সম্ভ্রান্ত পরিবারের, দুটো পরিবার। তার বাবা নুরু মিয়া ফরিদপুরে খুবই সম্ভ্রান্ত এবং নামকরা লোক ছিলেন এবং আকমাল ইবনে ইউসুফ, কামাল ইবনে ইউসুফ তাদের পরিবার, একই পরিবারের তারা লোকজন। তো ফরিদপুরের সত্যিকার অর্থে ব্লু ব্লাড বলতে এই পরিবারটা প্রধানতম। তো তিনি আমাকে বলছিলেন যে, "দেখো সেই ৬৫-৬৬ সনে যখন আমি সরকারি চাকরি করতাম আ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রূপে, তারপরে জাতিসংঘে চাকরি করেছি" এবং উনি অনেক সার্টিফিকেট আমাকে দেখাতেন যে একটা দেশের কান্ট্রি চিফ হিসেবে আফ্রিকার বহু দেশে তিনি দায়িত্ব পালন করেছেন। তো সেই তিনি যখন রাজনীতি করতে এলেন ফরিদপুরে, তখন একেবারে রাস্তার সাধারণ যারা আ আওয়ামী লীগ করে কিন্তু পেশায় নাপিত। আওয়ামী লীগ করে কিন্তু পেশায় ঝাড়ুদার। তো সেই সমস্ত লোকও তাকে বাপ-মা তুলে গালাগালি করা শুরু করে দিল। তখন তিনি বললেন যে, "দেখো এই সমস্ত শুনলে একবার মনে হয় যে রাজনীতির কপালে লাথি মেরে চলে যাই।" তাই আমি বললাম, "যান না কেন?" বলে, "যাই না এই কারণে যে পিছন থেকে যখন আবার শত, শত হাজার, হাজার মানুষ স্লোগান দেয় 'মোশাররফ ভাই জিন্দাবাদ' তখন আর মাথা ঠিক থাকে না।" তো এটা উনার মতো জ্ঞানী গুণী লোকের বক্তব্য। তো এই যদি হয় উনার অবস্থা, আজহারীর অবস্থা কি? অর্থাৎ আপনার সামনে ২ লাখ লোক বসে আছে। সবাই আপনার কথা মতো আপনি বলছেন সুবহানাল্লাহ বলেন, তারা সবাই সুবহানাল্লাহ বলছে। মুহূর্তের ভিতরে আপনার মনে হবে যে ইউ আর এ সুপারম্যান। এবং সেই কাজটি হচ্ছে। এবং এখন এই যে জামাত যে কাজটি করছে আজাহারী সাহেবকে ব্যবহার করে তার যে জনপ্রিয়তাটাকে ইসলামী জনপ্রিয়তাটাকে ব্যবহার করে তারা ভোটের রাজনীতিতে বা জামাতের রাজনীতিতে একটা সুবিধা নেয়ার চেষ্টা করছে যেটি একেবারে ব্যাড ইনভেস্টমেন্ট। ১ পয়সার উপকার হবে না মধ্যেখানে এই তরুণ প্রভাবে মানে সম্ভাবনাময় তরুণের জীবন একেবারে তছনছ হয়ে যাবে। আমার বাড়ি একেবারে আটরশির পাশে। আটরশি পীর সাহেব যখন জীবিত ছিলেন আ একেবারে সেই ৭০ এর পর থেকে উনার উত্থান দেখেছি। বাংলাদেশে যদি
সবচেয়ে বড় কোনো দরবার থাকে, যেখানে সবচেয়ে বেশি লোকের সমাগম হয়, সেটি আটরশি। এখনো পর্যন্ত আটরশির পীর সাহেবের যে মাহফিল হয় বা বার্ষিক ওরস হয়, সেখানে যত লোক আসে অন্য কোনো লোক অন্য কোথাও যায় না। এরপরে দ্বিতীয় যে অবস্থান, সে অবস্থানটা কিন্তু চরমোনাই পীর সাহেবের। তাদেরও যে মাহফিল হয়, আপনি সেখানে না গেলে বুঝতে পারবেন না। এখন দেখুন যে আটরশি হুজুর তিনি খুব কনফিডেন্ট হয়ে গেলেন যে সারা বাংলাদেশে তার ২ কোটি মুরিদ রয়েছে। তিনি একটা রাজনৈতিক দল করলেন হুজুর নিজে। কিন্তু আ একটা ইউনিয়নের চেয়ারম্যানও আট্রসি মানে সদরপুর ইউনিয়নের চেয়ারম্যানও তিনি বানাতে পারেননি। তার শ্যালককে খুব কষ্ট করে একবার উপজেলা চেয়ারম্যান তিনি বানিয়েছিলেন, তাও এরশাদের আনুকূল্যে, এরশাদের জামানাতে। জনাব শাহাবুদ্দিন সাহেব। আর সারা বাংলাদেশে মানে এত মুরিদ নিয়েও একজন সংসদ সদস্য তারা হতে পারেনি, আর এখন তো সম্ভবই নয়। আবার চরমোনাইয়ের ক্ষেত্রেও কিন্তু একই প্রযোজ্য। তো কাজেই যারা আসে তারা ওয়াজ শুনতে আসে, দোয়া দরুদ আ পড়তে আসে, এবং ওখানে যারাই আসে সবাই আসলে সমস্যা সংকুল। কারো ঘরে অশান্তি, মানে ওয়াজ মাহফিলে, কীর্তনে, মেডিটেশনে বা যেকোনো জায়গাতে যারা লোক যায়, আপনি ধরে নিতে পারেন যে তাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক যেকোনো একটা সমস্যা প্রবল আকার ধারণ করেছে। বিশ্বাস হারিয়ে ফেলেছে জীবনের উপরে। তো যে লোক নিজের প্রতি বিশ্বাস নাই, নিজে এসেছে একটা অলৌকিক কিছু পাওয়ার জন্য, অর্থাৎ সে পরিশ্রম করে কোনো কিছু পাচ্ছে না, আকাশ থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা, এই ফর্মুলা আজহারী সাহেব বলবেন কিনা, সাইদী সাহেব বলবেন কিনা, এরকম তথ্য জানার জন্য যে এসেছে, সে আপনাকে কি করবে? কোনো উপকার করতে পারবে না। এই গেল ১। ২ নম্বর হলো যে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি, দেখুন আমার বাড়ির পাশে চন্দ্রপাড়া, খুব বড় পীর সাহেব। তারপরে আট্রসি। আমার যে দাদির ভাই ও ওই ইনি ছিলেন চরমুকিন্দের পীর সাহেব, এবং ওই পীর সাহেব ফরিদপুরের মধ্যে সবচেয়ে পুরনো পীর। আমাদের ওই বাড়িতে প্রায় ২০০ বছরের পুরনো ট্র্যাডিশন রয়েছে। তো আমাদের ওই অঞ্চলগুলোতে হাজী শরীয়তুল্লাহর পাশে রয়েছে আপনার শিবচরে হাজী শরীয়তুল্লাহর বংশধররা। তো এই যে পীর মাশায়েখদের যে কর্মকাণ্ড, তাদের মাজার কেন্দ্রিক, পীর কেন্দ্রিক যে কর্মকাণ্ড, এই জিনিসগুলো খুব ঘনিষ্ঠভাবে আমার দেখার সুযোগ হয়েছে। মানে এখানে পীরের কাছে যান তাদের কর্ম করার জন্য, ভালো লাগার জন্য, কিন্তু ভোট পীরের কথা মতো তারা কেউ ভোট দেন না। কেউ ভোট দেন না। ভোট দেন তাদের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী। ফলে জামাতকে ওয়াজির মাহফিল ব্যবহার করে, অর্থাৎ এখানে তারেক মনোয়ার সাহেব বলে দিবেন, কিংবা জামাতের অন্য যে সকল জনপ্রিয় বক্তা রয়েছেন তারা বলে দিবেন, আজহারী সাহেব বলে দিবেন, আর সবাই জামাতে ভোট দিবে। একটা সিঙ্গেল ভোট, এমনকি বাচ্চা ছেলের ভোটও তারা পাবেন না। কিন্তু মধ্যে থেকে কি হচ্ছে, এরকম একজন সম্ভাবনা ইসলামিক স্কলার, তার মধ্যে যে পলিটিক্স